শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। আর রিমির বাপি চলে গেল হসপিটালে, অনেক আগেই ওরা চলে গেছে। আমি উঠে একটু কাজ মাজ করে আর এই যে জলের বোতলগুলো নিয়ে নিলাম, আসার সময় জল নিয়ে আসবো। আর ওরা অনেক আগেই হসপিটালে চলে গেছে, আমি এখন যাচ্ছি ওদের সাথে দেখা করি। আজকে রিমির তো জানো অনেকগুলো ডাক্তার আছে, এমআরআই আছে, আজকে অনেক সারাদিন হসপিটালে থাকতে হবে। তাই বললাম তুমি যাও, আমি আসি রেডি হয়ে। চলো যাওয়া যাক। আমি তো হসপিটালে চলে আসলাম, জানি না কি হবে আজকে, কপালে যে কি লেখা আছে ভগবানই জানে। আজকে এমআরআই, মেয়ে তো খালি দেখতাম ইউটিউবে গুগলে দেখতো যে এমআরআই কি করে হয়। আর এদিকে আসার পরে রিমির বাপিকে ফোন করলাম, রিমির বাপি বাইরে এসে আমাকে মানে আমি যদি কাগজ না থাকে ভিতরে তো ঢুকতে দেয় না, তাই ওর বাপিকে ফোন করলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ওর বাপি আসলো, এখান থেকে মানে টাকা পেমেন্ট করতে হয়, টাকা পেমেন্ট করে যে এমআরআইয়ের যে টাকাটা পেমেন্ট করতে হয়, আর যে আজকে দাঁতের ডাক্তার দেখবে সেই টাকাটাও পেমেন্ট করতে হয়, আগে তো পেমেন্ট করতে হয়। আর এদিকে পেমেন্ট করে আমরা সোজা চলে গেলাম, সোজা গিয়ে কখন দাঁতের ডাক্তার আছে শুনে নিলাম যে কখন আছে, আমরা তো সেইভাবে আসবো। তা বললো 2টোর দিকে দাঁতের ডাক্তার আসবে। তা আমরা বললাম ঠিক আছে। তা তখন তোমাদের দাদাভাই বললো চলো তাহলে এই ফাঁকে গিয়ে আমরা এমআরআইটা করে আসি। আমি বললাম চলো। আর এদিকে দেখো আশা বিল্ডিংয়ে মানে অনেক আগে আমার মাকে নিয়ে গেছিলো, আর এই যে এখানে রিমিকে এমআরআই করতে নিয়ে এসে আমাকে তো ভিতরে ঢুকতে দেয় না, তোমাদের দাদাভাইকে ভিতরে ঢুকতে দেয়। এমনকি মোবাইল বা রেজগি পয়সা কোনো কিছুই ভিতরে ঢুকতে দেয় না, যা থাকে সব বাইরে বের করে দেয়। আর হচ্ছে তাই এইদিকে আমি আবার একটু বাইরের দিকে এসেছিলাম আমার দরকারে। তারপরে তোমাদের দাদাভাইও এসেছিলো, বললো যে 5 মিনিট পরে আসো। তা আমি বললাম ঠিক আছে, আমরা 5 মিনিট পরে আসি। একজন রয়েছে, প্রায় বড়দের 1 ঘন্টা লাগে আর রিমির 45 মিনিট লেগেছিল। আর রিমি তো সেই ড্রেস পরিয়ে ওই এমআরআইয়ের যখন মেশিন, এটা তোমাদের দাদাভাইকে ভিতরে ঢুকিয়েছিল, ওর ফোনটা দিয়ে করেছিল, কারণ ওর ভিভো ফোন 7 বছর 8 বছরের আগে ওর ভিভো ফোনটা, ওটা দিয়ে ক্যামেরা করেছিল। দেখো ঘোলা হয়েছে ক্যামেরাটা, খুবই খারাপ। 7,000 টাকার ফোন, 8 বছর হয়ে গেছে, এখনও ফোনটা তোমাদের দাদাভাইয়ের কাছে আছে, ওটা দিয়েই তোমাদের দাদাভাই চলে। আর ওই ফোনটা দিয়ে দেখো ক্যামেরাটা করেছে, কেমন ঘোলা। আর হচ্ছে রিমিকে যখন জানো না নিয়ে গেছে, রিমি কি কান্না, ওই ম্যাশিং ডাম দেখে ওর ভিতরে যে মানে আওয়াজ হচ্ছে গ গ করে, রিমি তো তোমাদেরকে পরে বলবে যে কেমন আওয়াজ হয়েছে। আর রিমি জানো না সেই কি কান্না, সেই কি চেঁচানো, ওই ডাম দেখে। ও তো ওই ডামের মধ্যে উঠবে না, আমিও কান্না করছি, ও কান্না করছে। তারপরে ওইখান থেকে যাই হোক অনেক কষ্ট করে 45 মিনিট লাগলো করতে। তারপরে এখান থেকে আমাদের হাতে বেল পরিয়ে দিল। বেল না পড়ালে আবার হচ্ছে এখানে কোনো কিছু করায় না, মানে লিফটে তোলে না বা উপরে যায় না, খুব সমস্যা। কিন্তু এখানে অনেক রকম নিয়ম আছে। তারপরে এখান থেকে বেল দিল। তারপরে যে হচ্ছে আজকে দাঁতের ডাক্তার আর হচ্ছে গাইনোর ডাক্তার আছে, আমরা পেমেন্ট করে, যেহেতু 1টার সময় আর 2টোর সময় ডাক্তার, এখন প্রায় 12টা বাজে, কিছু খাওয়া হয়নি, তার মধ্যে তো কান্নাকাটি করে যাচ্ছি। তাই রিমিকে বাইরে বের করে একটা ডাবের জল খাইয়ে বললাম, তোমাদের দাদাভাই বললো চলো ঘরে গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া করে পরে আসি। আমি বলছি ঠিক আছে তাহলে চলো ঘরে গিয়ে রান্নাবান্না করে যাই, কিছু তো করতে হবে। আর খুব তাড়াতাড়ি তো জানো আমরা চলে যাই, ঘরে কাজ করা হয় না। তাই ঘরে এসে তোমাদের দাদাভাই কী করলো, বাসন মেজে আগে কটা সিদ্ধ ভাত করলো, চা করেছিল, চাটা আমি খাইনি। আর এই যে শুধু আলু সিদ্ধ ভাত করেছে, আর কিচ্ছু ঘরে মানে সবজি ছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে ওই রান্না করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। আর আমি যেরকম চুড়িদার পরা ছিলাম সেরকমই চুড়িদার পরা, আর সেরকমভাবে আর মাথাটা তো আশ্রায়নি, সেই যে সকালবেলা মাথা আশ্রিয়েছি। মানে রিমি এতটাই কান্না করেছে যে এখানে আমি বসেও, ওরা ভাত খেয়েছে কিন্তু ভাতটা আমি খাইনি। আমি হচ্ছে সত্যি কথাই বলছি যে আমি সারাদিনেও কিচ্ছু খাইনি। আমি এখানে বসেও কান্না করছি রিমির কান্না দেখে। তারপরে তো এখনও দাঁতের ডাক্তার দেখবে, জানি না কি বলবে দাঁতের ডাক্তার দেখে। মানে আমি বলছি যে ভগবান আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ, মানে এমআরআই করতে গিয়ে এত যা মানে ওখানে লোক জড়ো করে চেঁচামেচি করে ফেলেছে। ও এমআরআই করতে গিয়ে ওই মেশিনের উপরে উঠবেই না। কলকাতার মেশিন কি, এখানে তার থেকে 3 ডবল বড় মেশিন। ও মেশিন দেখেই মানে বারবার দৌড় দিয়ে ঘর থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে আসছে, এরকম করছে জানো না। আর এদিকে দেখো যে গাইনোর ডাক্তারের কাছে এসে মানে এত ভিড়, গাইনোর ডাক্তার ভিতরে কিন্তু 3টে দেখছে, আমিও এখানে বসে পড়েছি যে কখন দেখবে বলছে 4টে বেজে যাবে। আর সবাই বসে আছে, আমিও ওদের সাথে সাথে বসে পড়েছি, যে আর কতক্ষণ দাঁড়ানো যায়। আমরা 1টার আগেই চলে এসেছি, এখানে দেখি 3টে বেজে গেছে, 2 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা সবাই বসে পড়েছে, আমিও বসে পড়েছি যে দেখা যাক কখন দেখে। তারপরে এখান থেকে বেরিয়ে বললাম যে চলো হচ্ছে তাহলে
দাঁতের ডাক্তারের কাছে যাই। আর এখানে আসার সঙ্গে সঙ্গে যাই হোক দাঁতের ডাক্তারের কাছে আসার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম দাঁতের ডাক্তারের কাছে। আর ভয়ও হচ্ছে যে দাঁত দেখে কি বলবে। তা সত্যি সত্যি দাঁত দেখে বলছে যে দাঁত নাকি তুলতে হবে। আর এখানে এসেও ওরকম যেন না, প্রথমে দাঁতের ডাক্তার দেখলো, ভালোই দেখেছে, কিছু বলে টলেনি। এখানে অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু দাঁতের ডাক্তার পেয়েছি। বসতে বলতে কি 10-15 মিনিট মতন বসি, ওটা তো পেশেন্ট থাকে, ওরা তো বসিয়ে রাখবেই। আর এখানে বসে থাকতে থাকতে ওইখানেও 2 ঘন্টা বসে থেকে এসেছি। আবার এখানে এসেছি 4টের সময়। দাঁতের ডাক্তার রিমি তো মনে হচ্ছে ঘুমিয়েও পড়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইও মনে হচ্ছে ঘুমিয়ে পড়েই যাচ্ছে, কিন্তু কি করব বলো। ওই যে বললাম না, অনেক ভোরে উঠি আর আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1-1:30 বেজে যায়। ঘুমাতে ঘুমিয়ে আসে না, গরম, তারপরে ভয়েস দিতে হয় অনেক রাত্রিবেলা, তারপরে কিন্তু আমাদের ঘুমাতে হয়। আর এখানে যাই হোক দাঁতের ডাক্তার বড় ডাক্তারই ছিল, সত্যি ডাক্তার খুব ভালো, লেডিস ডাক্তার ছিল। এবার দুটো ডাক্তার মিলে দেখলো, বললো যে ওর 2টো দাঁত তুলতে হবে, 2টো দাঁত পোটিং করতে হবে। এবার আমরা বলছি যে ম্যাম আমাদের তো ওখান থেকে বলেছে যে দাঁত তুলতে না করেছে। বলছে কি যে না, দাঁত তুলতে হবে। দেখো আমি বিএমটি হবে, আমি যেহেতু দাঁতের ডাক্তার, আমার যতটা ডিসিশন আমি ততটা দিলাম। তোমরা তাহলে ওই ম্যাডামের থেকে লিখিয়ে আনবে যে দাঁত তুলতে না করবে, ওখানে কম্পিউটারে লিখে দিতে হবে। তা আমরা বললাম ঠিক আছে, কিন্তু দাঁত পোটিং করতে হবে। তারপরে এক্সো করতে পাঠিয়েছিল, এক্সোর ওখানে আবার টাকা পেমেন্ট করতে হয়। তোমাদের দাদাভাই টাকা পেমেন্ট করে এক্সোর ওখানে নিয়ে গেছিলো, আমাকে বাইরে বার করে দিয়েছিলো, আমাকে কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি। সব জায়গায় একজন করেই ঢুকতে দেয়। আর ওখান থেকে এক্সো করে এসে তারপরে প্রায় আমরা ঘরে এসে 6:30 বেজে গেছে টোটালে কাজ করে। শুভ সন্ধ্যা। তোমরা তো সব ভিডিওতে সব পুরোটাই দেখলে। আমাদের মা মেয়ের আজকে চোখের জল ছাড়া মানে কিছুই নেই। ও এমআরআই করতে গিয়ে মানে কি অবস্থা, কি নাজেহাল। ওই যে ড্রামের ভিতরে যে তোলে, তোমরা যদি ইউটিউবে বা গুগলে দেখো এমআরআই করতে, জানে কিছুই না হয়তো প্রথমে। তো অনেক ছোট মানুষ, এর আগে তো এরকম ধরনের হয়নি। মানে আজকে সারাদিন শুধু মা মেয়ে কান্না করে গেছি। আর রিমির তো ভিডিওতে দেখেছো এক্সো করতে গিয়ে ও দাঁতের মধ্যে অনেকটা লেগেছে। আর হচ্ছে এক্সোর ওখানে ও 2টো দাঁত পোটিং করতে হবে, আর বলছিল একটা দাঁত তুলতে হবে। এখন কালকে আমরা গিয়ে দিদিদের বলবো, দিদিরা দাঁত তুলতে না করেছে। এখন দাঁতের ডাক্তার যা বলবে সেটাই তো করতে হবে। আর আমরা তো বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তোমরা তো জানো। এখন হচ্ছে কালকে দিদিদের গিয়ে বলি যে এরকম 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 বলেছে, কি করে। আমরা বলছি দাঁত তুলতে হবে না, এবার শুধু পোটিংটা করব কালকে সকালবেলা না দুপুরবেলা, সকালবেলা কালকে আবার এখানে ওর স্কিনের ডাক্তার তো। হ্যাঁ না, ইন্ডো যে নাক কান গলা আগের দিন যে ওই ইন্ডোস্ক্যাপি করতে দিয়েছিল না, ওইটা ইন্ডোস্ক্যাপি রিপোর্ট দেখে কনফার্ম করবে। ও কালকে এখানে 9টার সময়। আমি তত মনে রাখতে পারি না। দেখো টাকা পয়সার হিসাব রাখবো না, সব তো আমারই জোগাড় করতে হয়। আর মানে সবার কাছে হাত পাততে হয়, সবার কাছে আমারই জোগাড় করতে হয়। আমি তো এত কিছু মনে রাখতে পারি না। এর জন্য রিমি এগুলো মনে রাখো, কাগজপত্রগুলো কন্টিনিউ সবসময় দেখতে লাগে যে কালকে কোন ডাক্তার আছে, পরশুদিন কোন ডাক্তার আছে। আর হচ্ছে চামড়ার হলো যে তেল আর মলম দিয়েছিল, ওইটা মেখে আবার যেতে বলেছে। ওইটা আছে রানীপেটে। আবার সকালে প্রথমে এখানে আছে ইন্ডোর ডাক্তার 9:30টার সময়। তো 9:30টার সময় তো তারপরে 9:30টার সময় করার পরে তারপরে যাবো রানীপেটে। 12:45 থেকে 1টার মধ্যে একটা রিপোর্টস আছে। তো জানি না কি ওইটা, এখনো তো ভয় লাগছে। আর আমি আজকে আগে চলে এসেছিলাম, কারণ রিমিকে তো গাইনোর ডাক্তার, তোমরা বললাম না, একটা 12-13 বছর মেয়ের বয়সে যেটা হয়, ওর তো সেই সব শরীরের মধ্যে এখনো কিছু হয়নি, আর ও বাড়েনি, লম্বা হয়নি। তার জন্য আজকে অনেক ওষুধ দিয়েছে। আর আমি তো ওকে তেল মশলা কম খাওয়াতাম, তোমরা দেখেছো। কিন্তু আজকে বলেছে রিমিকে প্রচুর পরিমাণে তেল খাওয়াতে হবে, ঘি খাওয়াতে হবে, মাখন খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। ওর বয়স আন্দাজে অনেক কিছুই, যেটা তোমরা আমার বোন বা দিদিরা দেখে, বা আমার বান্ধবীরা আমার বয়সে যারা দেখে জানো, আমরা তো মেয়ে ছিলাম একটা সময়, 12-13 বছর বয়সে আমাদের যেটা হয়, ও তো সেই সব জিনিসগুলো হয়নি। এখানে তো ভেঙে বলা যায় না। তার জন্য দেখো এখানে এত দামি দামি ওষুধ দিয়েছে, মানে মাসে, এই মাসে একটা খেলে পরের মাসে একটা খেতে হবে। তো কালকে মাসের 9 তারিখ, যদি কালকে খাই, পরের মাসের আবার 9 তারিখে এই ওষুধটা দুধের সাথে গুলে খেতে হবে, মানে 1 মাস পর পর। তাও 1 প্যাকেটের থেকে অর্ধেকটা এই মাসে, অর্ধেকটা পরের মাসে।
আর এই ওষুধ মানে আরও দিয়েছে, এই যে প্যাকেট সেট আরও দিয়েছে। আর এই ওষুধটা হচ্ছে একদিন বাদে বাদে তাও অর্ধেকটা করে খেতে হবে। আর এই ওষুধ মানে এই ওষুধগুলো দিয়েছে, এই যে এগুলো 3 প্যাকেট দিয়েছে। আবার 6 মাস বা মানে বিএমটির পরে যখন চেক আপে আসতে হবে তখন আবার এই ডাক্তারকে দেখাতে হবে। এই ওষুধটা পুষ্টির জন্য হাইটের। আর রিমির মানে পুষ্টির জন্য বললাম না, মানে প্রচুর পরিমাণে বলেছে তেলাক্ত জিনিস খেতে হবে, প্রচুর পরিমাণে তরকারিতে বেশি করে তেল দিতে হবে। তরকারিতে আমি তো ভাবতাম যে অসুস্থ বলে আমি বাড়িতে কম কাঁচা লঙ্কা চিড়ে রান্না করতাম, কম তেল মশলা দিতাম, আমরা তো যেটা জানতাম। তা আজকে গাইনোর ডাক্তার দেখে বললো ওর তো বয়স আন্দাজে ওর কিচ্ছু হয়নি, তা হচ্ছে ওকে প্রচুর পরিমাণে প্রোটিন খাবার খাওয়াতে হবে। আর এই ওষুধগুলো দুধের সাথে খাওয়াতে হবে, এই মাসে খাওয়াতে হবে, আবার পরের মাসে মানে এগুলো বাড়বে, তারপরে শরীরে হচ্ছে মাংস হবে, সবকিছু হবে। ওর তো বয়স আন্দাজে কিচ্ছু হয়নি, ওকে তো দেখলে মনে হয় যেন 6-7 বছর বয়স, কিন্তু ওর তো 12-13 বছরের কাছাকাছি, 13 বছরের কাছাকাছি বয়স। এবার এই হচ্ছে। আর আমাদের সারাদিন যে মানে আমাদের পরিস্থিতি যে আজকে কি গেছে, মানে ওর এক্সো করতে গিয়ে লেগেছে, ওর দাঁত এক্সো করতে গিয়ে খুবই লেগেছে। আর ইন্ডোস্কোপি করতে গিয়ে না, ইন্ডোস্কোপি না, এমআরআই করতে গিয়ে তো একদম লাগে না, কিন্তু ভয় যে ঢোকার পরে ভেতরে কি হবে। আর কোনো ব্যথাটা তো লাগে না, খালি ঢোকানোর পরে এমন আতঙ্ক আওয়াজ হয়, মানে 3-4 রকমের আওয়াজ। এবার যে একটা আওয়াজ হয়, যেমন একবার হচ্ছে হাঁস যেরকম ডাকলে আওয়াজ হয়, একবার ঘঁ করে বেজে উঠছে, মানে সে কি। আর আমাকে তো পুরো বেঁধে দিয়েছিল, মানে বেডের সাথে বেড দিয়ে, তারপরে অনেক মানে কম্বল টম্বল জড়িয়ে দিয়ে ওর মধ্যে ঢুকেছে। আবার কানে একটা কানপট্টি টাইপের দিয়েছিল, হেডফোন টাইপের, তাতেও তো হয় না। আবার বাইরে ফোন, টাকা মানে ক্যাশ বাদে কয়েন, তারপরে মানে যা ছিল ফোন ফাইল সব লকারে লক করে চাবি মানে বাপি ওখানে ঢুকেছিল, কারণ আমি ভয় পাচ্ছিলাম। আর মা তো কান্নায় করছিল, আর আমার কান্না করে আর কি দিনটা কেটেছে আজকে আমাদের। আমি তো খুবই ভয় পেয়েছি। আর মাড়িতে যখন মানে দাঁতের পুরো মাড়ির থেকে তোলে তো দাঁতটা, ওর জন্য খুবই লেগেছে। আর আঙুল ঢুকিয়ে করে তো মানে একটা টাইপের চলে আসে, ওর জন্য প্রচুর কষ্ট হয়েছে আজকে মা আমাদের। আর খুবই দৌড়াতে হয়েছে, হাত পাও খুব ব্যথা। আর কালকে আছে ওই তো ডার্মাটোলজিস্ট, আর 2 দিন আছে। আর কোনো পরীক্ষা নেই? হ্যাঁ আছে, দাঁত যদি পোটিং করতে হয়। ও হ্যাঁ, দাঁত যদি পোটিং করতে হয় তাহলেই ওটা আছে, আর এমনি কোনো কিছু নেই এখন। হচ্ছে কালকে হচ্ছে ডার্মাটোলজিস্ট মানে চামড়ার ডাক্তার, আর এন্ডোর ডক্টর। আর একটা পরীক্ষা। আর কি পরীক্ষা আছে? ওই যে রানী পেটে কি করবে জানি না, কিন্তু আচ্ছা যাই হোক। আর আমাদের 2 দিনের মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে জানি না কবে বিএমটি রুমে ভর্তি করবে। আর আজকে এসে কোনো কাজ করিনি, কেননা সারাদিন কান্নাই করে গেছি সারাদিন, যে আমার মেয়েটা ভগবান তুমি আর কত কষ্ট দেবা, তুমি মানে ভগবান আজকে 13 বছর ধরে 12 বছর ধরে তো কষ্ট দিচ্ছে, তারপরে এরকম ভয়ঙ্কর মানে এরকম পরীক্ষা, এরকম মেশিন তো এর আগে কোনোদিন দেখিনি। আগের অপারেশনটা ছোট অপারেশন হয়েছিল, ওটাতে শুধু করোনা টেস্ট করেছিলাম, ওটা তো কোনো ব্যাপারই না করোনা টেস্ট এখন। আর হচ্ছে ওটা শুধু আলট্রাসোনোগ্রাফ করেছিল, ইকো ইসিজি এইগুলোও করেছে এখানে, তো ওগুলো তো কোনো ব্যাপার না। তারপরে জানো তো এইসব পরীক্ষার মাধ্যমে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি বেঁধে যায়, মানে আর কত সহ্য করব জানি না, আর কত সহ্য 13 বছর ধরে। তারপরে এরকম যে ভয়ঙ্কর এত পরীক্ষা নিরীক্ষা ভাবতেই পারিনি। আর যারা যে আমার থ্যালাসেমিয়া মা বাবারা ভিডিওগুলো দেখছো তারা তো মানে সাবধান হয়ে যাবে, তোমরা তো করার সময় মানে জানতেই পারবে যে দিদিভাই কিভাবে করেছিল, কিন্তু আমরা তো আর জানি না। তবে হ্যাঁ এখানে একটু হয়তো লাগে না, মানে ভয়টাই আর কি, যে এত বড় মেশিন। এবার কিন্তু এখানে ট্রিটমেন্টটা যে আবার বেস্ট হয় ভালো করে। আমাদের ওখানে দাঁতের ডাক্তার হলে কি বলতো, কোনো সমস্যা নেই, চলে যাও, দাঁতে কোনো ব্যথা নেই। কিন্তু না, এরা বলছে যে বিএমটিতে কোনো অসুবিধা হবে না, তাও তুমি যদি এখন করে নাও বেস্ট হবে, যেহেতু বিএমটিতে তোমার কেমোথেরাপি চলবে, অনেক ওষুধ চলবে, তো তার জন্য দাঁতে ব্যথা হতে পারে। আর হচ্ছে এই তোমাদের দাদাভাই এখন ভাত বসিয়েছে, এখন অল্প কটা মানে আবার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, বললাম ডিম ভাজাও নাই, ডিম হচ্ছে সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত করো। সারাদিন তো পরে এসে আর কিচ্ছু করিনি, এই এখন স্নান করলাম, তোমাদের দাদাভাই চা করলো। এখন কি বলতো, একেতে মেয়ে, তারপরে অনেক রকম চিন্তা, অনেক রকম টেনশন, বাড়িতে সমিতির কিস্তি থাকে, তারা ফোন করে টাকা পয়সা মানে চায়, এবার কত টেনশন আর মাথায় রাখা যায় জানো না। তাই আর আজকে প্রায় হচ্ছে 12 তারিখ হলে গিয়ে 1 মাস হবে। আজকে 8 তারিখ হয়ে গেছে, 9 তারিখ, আর 2 দিন হলেই আমাদের হচ্ছে 1 মাস হবে বাড়ির থেকে এসে। আর জানিও না কত মাস পরে আসবো। তারপরে এখানে ভয়েস দিতে অসুবিধা হয়, এডিটিং করতে অসুবিধা হয়, বোঝোই তো লজের মধ্যে থাকলে যা হয়, এটা তো নিজের বাড়ি না।
যাই হোক, আজকে তো দেখলে খুবই কষ্টের মধ্যে আমাদের দিনটা কাটলো। তো কালকে আবার দেখতে থাকো যে ডায়াবেটোলজিস্ট ডাক্তার কি বলে, এন্ডো ডক্টর কি বলে, কালকে দেখো আর আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আশা করি ভালো লাগবে, আর আমার পাশে একটু থেকো। ব্যাস, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সবার খেয়াল রেখো। বাই বাই, টাটা আজকের মতন। কালকে আবার তো কালকে 9টায় ডাক্তার আছে, তাই তো? কালকে 9টায় ডাক্তার আছে, আবার কালকে 8টার থেকে আবার চালু হয়ে যাবে যুদ্ধ করা। আর এই যুদ্ধ গিয়ে কোথায় থামবে জানি না। আজকে বললামই তো 27-28 দিন হলো বাড়ির থেকে বেরিয়ে এসেছি।